আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ভিত্তিক ক্লাসে। আমি শান্তা ইসলাম, সহকারী বাংলা শিক্ষক, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। মূল্যায়ন পরীক্ষার পর তোমাদের সাথে এই প্রথম গার্হস্থ্য ক্লাস হচ্ছে। আশা করছি যে তোমরা সবাই ভালোই আছো আর ক্লাসগুলো এর আগে মনোযোগ দিয়ে করেছো এবং এই ক্লাসগুলো মনোযোগের সাথে করবে। এখন তোমাদের হয়তো গার্হস্থ্য বিষয়ে পরীক্ষা হয় নাই, কিন্তু তাই বলে কিন্তু গার্হস্থ্যটা যে অগ্রাহ্য একটা বিষয় তা কিন্তু এটা তোমাদেরকে করতে হবে। যদি বার্ষিক পরীক্ষা হয় তাহলে কিন্তু তখন তোমাদের গার্হস্থ্য পরীক্ষা হবে। এই জন্য এই বিষয়গুলো যা যা সিলেবাসে দেওয়া আছে সেটা তোমরা অবশ্যই শেষ করে নেবে। আর মূল্যায়ন পরীক্ষা দেওয়ার পর হয়তো তোমরা বুঝতেই পেরেছো যে তোমাদের কোন কোন বিষয়গুলো জরুরি, কোন বিষয়টাতে তোমাদের ভালো করতে হবে, সময় দিতে হবে, কোন বিষয়টাতে তোমাদের দুর্বলতা এখনো রয়ে গেছে বা কোন বিষয়টাতে তুমি একটু ভালো। তো যে বিষয়গুলোতে তোমাদের আসলে একটু একটু দুর্বলতা রয়ে গেছে, আশা করবো যে সেই সব বিষয়গুলো তোমরা নিজেরা কি করবে, ওভারকাম করে নেবে। আর গার্হস্থ্যের বিষয় হচ্ছে আজকে আমি তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর আমাদের 10ম অধ্যায়। আজকে আমাদের শিরোনাম হচ্ছে রোগীর পথ্য ও পথ্য পরিকল্পনা। তোমাদের এই ক্লাসে আজকে যে ডেট, এই ডেট অনুযায়ী আজকে তোমাদের হচ্ছে প্রতিবন্ধী শিশু এই চ্যাপ্টারটা আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু গত যে তোমাদের মূল্যায়ন পরীক্ষা হয়েছে, মূল্যায়ন পরীক্ষার আগেই কিন্তু আমি এই চ্যাপ্টারটা তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। অর্থাৎ প্রতিবন্ধী শিশু কারা, আমরা কাদেরকে প্রতিবন্ধী শিশু বলবো, কেন তাদেরকে প্রতিবন্ধী হিসেবে গণনা করা হয়েছে, প্রতিবন্ধকতার কতগুলো স্তর আছে, এইসব বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমি গত ক্লাসে তোমাদেরকে আলোচনা করে দিয়েছি। তাই একই বিষয়ের পুনরাবৃত্তি না করে আমি তোমাদেরকে এই রোগীর পথ্য পরিকল্পনার বিষয়টা, যেটা তোমাদের এর পরের ক্লাসে ছিল, সেটা আমি এই ক্লাসে অর্ধেকটা আলোচনা করে দিব, পাঠ 1 ও 2 এবং পরে হচ্ছে পাঠ 3 ও 4। এই বিষয়টা আমি পরবর্তী ক্লাসে আলোচনা করে দেব। তাহলে আজকে আমাদের মূল আলোচ্য বিষয়টা হচ্ছে কি, রোগীর পথ্য ও পথ্য পরিকল্পনা। এখন প্রথমেই তোমাদেরকে জানতে হবে যে রোগীর পথ্যটা আসলে কি এবং কিভাবে আমরা রোগীর পথ্য পরিকল্পনা করব। এখন দেখো যে রোগীর পথ্যটা হচ্ছে কি, যারা রোগী মানে স্বাভাবিক না অসুস্থ মানুষ যারা, তাদেরকে আমরা রোগী হিসেবে প্রথমে গণ্য করব। এবং এই রোগীর পথ্য মানে হচ্ছে খাবারের তালিকা। অর্থাৎ আমরা স্বাভাবিক অবস্থায় কি করি, যে কোনো ধরনের খাবার আমরা গ্রহণ করতে পারি, কিন্তু যখন মানুষ অসুস্থ হয় তখন কিন্তু তার খাবার দাবারের তালিকা পরিবর্তন হয়। সেখানে কোনো জিনিস আমরা সংযুক্ত করি, কোনো জিনিস আমরা বাদ দিয়ে দিই। কারণ অসুস্থ রোগীকে কিন্তু আমরা স্বাভাবিক মানুষের মতো খাবার দাবার দিতে পারবো না, পরিচর্যাও করতে পারবো না। তাই অসুস্থ রোগীর জন্য অর্থাৎ রোগীর পথ্য, খাবারের তালিকা, তার যে সেবা শুশ্রূষা প্রত্যেকটা ধরন কি হবে, আলাদা হবে। ঠিক আছে, তাহলে প্রথমেই আমাদেরকে জানতে হবে রোগীর পথ্যটা আসলে কি। দেখো যে স্বাভাবিক ও সুস্থ অবস্থায় খাদ্য গ্রহণে সাধারণত কোনো ধরনের কি বিধিনিষেধ থাকে না, কিন্তু কোনো রোগের কারণে শরীরে কি হয় যে এমন কিছু পরিবর্তন ঘটে যার ফলে আমাদের খাদ্য গ্রহণের ক্ষেত্রে কখনো বিশেষ কোনো কিছু আমাদের সংযুক্ত করতে হয়, আবার বিশেষ কোনো কিছু কি হয় আমাদের এই খাদ্য তালিকা থেকে বাদ দিতে হয়। এখন ধরো যে বিশেষ ধরনের খাদ্য গ্রহণের এই যে বিধিনিষেধের যে নিয়মটা, সেটাই হচ্ছে কি আমাদের এই পথ্যের মধ্যে মানে অ্যাড করতে হবে। দেখো যে খাদ্য গ্রহণের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যে বিশেষ পুষ্টি উপাদানের পরিমাণ কখনো কি হয়, অসুস্থ রোগীর জন্য বিশেষ পুষ্টির পরিমাণ কখনো বাড়াতে হয়, আবার কখনো কমাতে হয়। অর্থাৎ মূল কথাটা হলো যে কোনো রোগে আক্রান্ত হলে রোগীকে তাড়াতাড়ি সুস্থ করে তোলার জন্য কি করতে হয়, রোগের নিয়ন্ত্রণ করার জন্য, অর্থাৎ রোগীকে তাড়াতাড়ি সুস্থ করার জন্য এবং রোগকে নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ নির্দেশনা অনুযায়ী যে খাবার গ্রহণ করা হয় তাকে কি বলা হয়, রোগীর পথ্য বলা হয়। তাহলে মূল কথাটা হচ্ছে যে রোগী যখন কোনো রোগে আক্রান্ত হবে তাকে তাড়াতাড়ি সুস্থ করার জন্য আমাদের রোগীর খাবার যে তালিকাটা প্রণয়ন করা হয় সেটাই হচ্ছে মূলত কি রোগীর পথ্য। যেমন ডায়রিয়া হলে যে বিশেষ ধরনের খাবারের নির্দেশনা থাকে সেটা কিন্তু স্বাভাবিক রোগীর ক্ষেত্রে বা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে কিন্তু থাকে না। ঠিক আছে, তাহলে ডায়রিয়া হলে ডায়রিয়া রোগীদের জন্য আমরা যে খাবারের তালিকাটা করব সেটা হচ্ছে কি ডায়রিয়া রোগীর পথ্য। এখন আমরা যে পথ্যটা নির্বাচন করব, ঠিক আছে, আমরা পথ্যটা নির্বাচন করব রোগীর ধরন অনুযায়ী, রোগ অনুযায়ী পথ্যটা পরিকল্পনা করতে হবে। সে কি খাবার খেতে পারবে
কি কি খাবার সে বর্জন করবে, কোন খাবারটা কোন সময়ে খাবে, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে নির্ধারণ করতে হবে। এখন দেখো, যদি একজন অসুস্থ রোগী ওষুধ সেবনের পাশাপাশি সে যদি একটা পরিকল্পিত পথ্য গ্রহণ করে, তাহলে কি হবে, রোগী দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং তার শারীরিক যে অসুস্থতা আছে সেটা কি হবে, কেটে যাবে এবং সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। কিন্তু কোনো অসুস্থ রোগী যদি শুধুমাত্র ওষুধ সেবন করে, তার সাথে যদি সে এরকম পরিকল্পিত যেটা তার খাবার প্রয়োজন সেই জিনিসটা যদি পথ্যটা যদি সে গ্রহণ না করে, তাহলে কি হবে, তার রোগ সারতে অনেক দেরি হবে। আবার মাঝে মাঝে এমনও হয় যে উল্টাপাল্টা পথ্য যদি সে নির্বাচন করে, অর্থাৎ যে জিনিসটা তাকে খাওয়ানো যাবে না এই অসুস্থতা সহ, সেই জিনিসটা যদি তাকে খাওয়ানো হয়, তাহলে ওষুধ খেয়েও কিন্তু কোনো রোগী সুস্থ হবে না, উল্টো সে কি হবে, আরো অসুস্থ হয়ে যাবে। এবং এই কারণেই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে কি, ওষুধ সেবনের পাশাপাশি রোগীর জন্য একটা পরিকল্পিত পথ্য নির্বাচন করা, অর্থাৎ খাবারের একটা তালিকা তৈরি করা। এখন এই যে পথ্যটা আমরা নির্বাচন করব, পথ্য নির্বাচনের গুরুত্বটা কি, কেন এই পথ্যটা নির্বাচন করতে হবে এবং কিভাবে করতে হবে। এখন দেখো, আমরা এখানে যে আলোচনা করছি, আমি কিন্তু এখানে লিখে দিয়েছি যে আলোচ্য সূচির মধ্যে কি কি থাকবে। প্রথমে আমি যেটা আলোচনা করেছি রোগীর পথ্য, তারপরে হচ্ছে পথ্যর গুরুত্ব, তারপরে হচ্ছে পথ্য নির্বাচন ও পরিকল্পনা, তারপরে হচ্ছে ডেঙ্গু জ্বর এবং ডেঙ্গু জ্বরের পথ্যর ধরন, তারপরে হচ্ছে কি খাওয়া যাবে এবং কি বাদ দিতে হবে তার তালিকা। তাহলে প্রথমে আমি আলোচনা করে দিয়েছি কি পথ্য কি, এখন আমরা আলোচনা করছি পথ্যর গুরুত্ব। পথ্যের গুরুত্বের মধ্যে প্রথমেই যেটা আছে যে যথাযথ পথ্য গ্রহণ ছাড়া শুধুমাত্র ঔষধ সেবনে অধিকাংশ রোগ থেকেই কিন্তু স্বাভাবিক বা সুস্থ অবস্থায় ফিরে আসাটা অনেক কঠিন। অনেক ক্ষেত্রে যথাযথ পথ্য ছাড়া রোগ নিয়ন্ত্রণ কোনোভাবেই সম্ভব না। এখন রোগের জটিলতা ও তীব্রতা কমিয়ে আনার জন্য যথাযথ পথ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ রোগের যে জটিলতা আছে এবং তীব্রতা আছে সেটা কমিয়ে আনার জন্য কি করতে হবে, যথাযথ একটা পথ্য নির্বাচন করতে হবে। রোগের কারণে শরীরে যে সকল পুষ্টি হয় এবং শক্তির যে ক্ষয় হয়, সেটা কি হয়, এই ক্ষয় পূরণের জন্য এবং দেহের পুষ্টি চাহিদা পূরণের জন্য রোগের জন্য একটা যথাযথ পথ্য নির্বাচন করতে হবে। অর্থাৎ যে পথ্যটা নির্বাচন করলে বা যে খাবারগুলা আমি যদি তার খাবারের তালিকায় যুক্ত করি, তাহলে রোগের কারণে, জটিলতার কারণে বা তীব্রতার কারণে শরীরের যে ক্ষয়পূরণ হয়েছে, পুষ্টির যে ঘাটতি হয়েছে, সেটা কি হবে, আবার পুনরায় ফেরত আসবে। তারপরে হচ্ছে পথ্য নির্বাচন, পথ্য পরিকল্পনা। যে কোনো অসুস্থ ব্যক্তির জন্য পথ্য নির্বাচন এবং পথ্য পরিকল্পনা করাটা হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন কোন কোন বিষয়গুলো বা কোন কোন জিনিসগুলোকে গুরুত্ব দিয়ে একটা রোগীর জন্য আমরা পথ্য নির্বাচন করব, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন রোগের প্রকৃতি বা ধরন, এই জিনিসটা জেনে প্রথমে কি করতে হবে, রোগীর পথ্য নির্বাচন করতে হবে। অর্থাৎ রোগটা কি কারণে হয়েছে, রোগটি কি কোনো সংক্রমণজনিত রোগ নাকি বিপদজনিত রোগ অথবা দীর্ঘমেয়াদী কিনা, এই বিষয়গুলো বিবেচনা করে তারপরে কি হবে, আমাদের রোগীর পথ্য নির্বাচন করতে হবে। তারপরে হচ্ছে রোগের কারণে রোগীর দেহে কোনো জটিলতা তৈরি হবে কিনা, এই বিষয়টা মাথায় রেখেও কিন্তু আমাদের পথ্য নির্বাচন করতে হবে। তারপরে 3 নম্বরে আছে রোগীর বয়স। এখন আমরা যখন পথ্য নির্বাচন করব তখন কিন্তু অবশ্যই রোগীর বয়সটা নির্বাচন করে, বয়সটা দেখে তারপরে কি করতে হবে, পথ্য নির্বাচন করতে হবে। অর্থাৎ শিশুর জন্য আমরা যে পথ্য নির্বাচন করবো সেটা দিয়ে প্রাপ্তবয়স্কদের হবে না, আবার প্রাপ্তবয়স্কদের যে খাদ্য তালিকা বা খাদ্য চাহিদা সেটার সাথে কিন্তু বৃদ্ধ বয়সের যারা বয়স্ক যারা তাদের খাদ্য চাহিদা কিন্তু মিলবে না। সুতরাং রোগীর পথ্য নির্বাচন করতে হলে রোগীর বয়সটা আগে কি করতে হবে, নির্ধারণ করতে হবে। তারপরে আছে রোগের কারণে খাদ্য গ্রহণে যেসব বিধিনিষেধ আছে। কোনো কোনো রোগীর ক্ষেত্রে দেখা গেছে যে কিছু খাদ্য বেশি গ্রহণ করতে হলে আবার কোনো কোনো খাদ্য বাদ দিতে হবে। এখন কোনো কোনো রোগের কারণে যেমন আঁশ জাতীয় খাবার কম খেতে পারে, আবার কিছু কিছু রোগের ক্ষেত্রে কিন্তু আঁশ জাতীয় খাবার বেশি গ্রহণ করতে বলা হয়। অর্থাৎ এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আমাদেরকে রোগীর পথ্য নির্বাচন করতে হবে। তারপরে আছে কি চিকিৎসার জন্য নির্দেশিত ঔষধের সাথে খাদ্যের সম্পর্ক রয়েছে। যেমন যে চিকিৎসক কিন্তু আমাদের কিছু ওষুধ দেয়, এই ওষুধের পাশাপাশি আমরা কি করি, পথ্য সেবন করে থাকি। তাহলে আমরা যে রোগীর যে ওষুধগুলো সেবন করবে সেটার সাথে এই পথ্যটা কোনো ধরনের বিক্রিয়া করবে কিনা বা কোনো ক্ষতি হবে কিনা, সেই জিনিসটা বিবেচনা করে আমাদের কি করতে হবে, পথ্য নির্বাচন করতে হবে। যেমন
নির্দেশ থাকে। এখন যাদের ডায়াবেটিস তারা কি করে, যে খাবারের বেশিরভাগ সময় কি হয়, যে খাবারের আধা ঘন্টা বা 15-20 মিনিট পূর্বে তাদেরকে ইনসুলিন নিতে হয়, এবং তার কত পরিমাণ খাবে, কী খাবার খাবে, কতটুকু খেতে পারবে, এই জিনিসটা কিন্তু নির্ধারিত করা হয়। এই জিনিসটা যদি কোনো ধরনের ব্যত্যয় করে তাহলে কি হবে, এটা হিতে বিপরীত হবে, অর্থাৎ সে সুস্থ হওয়ার বদলে আরও বেশি সে অসুস্থ হয়ে যাবে। তারপরে হচ্ছে বিশেষ কোনো রোগে বিশেষ কোনো পুষ্টি উপাদান গ্রহণ, বৃদ্ধি বা কমানোর প্রয়োজন রয়েছে। যেমন উচ্চ রক্তচাপ হলে কি হয়, যে খাবার লবণের পরিমাণ কমাতে পারে। এখন কোনো কোনো রোগের ক্ষেত্রে আমি যেটা বললাম, কিছু হচ্ছে সংযুক্ত করতে হয়, কিছু হচ্ছে বাদ দিতে হয়। যাদের উচ্চ রক্তচাপ আছে, উচ্চ রক্তচাপের সময় কি বলে, যাদের হাই ব্লাড প্রেশার, তাদের ক্ষেত্রে লবণটা বাদ দিতে হয়, কারণ লবণটা হচ্ছে এই প্রেশারটা, উচ্চ রক্তচাপটা আরও বাড়বে, সেজন্য এটাকে খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে। তারপরে হচ্ছে অপুষ্টিজনিত যদি কোনো সমস্যা থাকে, তার অভাব পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সেই জন্য যাদের রক্ত স্বল্পতা থাকে তাদের ক্ষেত্রে এরকম খাবারের ব্যবস্থা করতে হবে, যেটা খেলে তাদের রক্তের হিমোগ্লোবিনের পরিমাণটা বাড়বে, রক্তের চাহিদাটা বাড়বে, এবং রক্ত গঠনে কী হবে, সহায়ক হবে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস খেয়াল করে যে পদ্ধতিটা আমি নির্বাচন করবো সেটা রোগীর পুষ্টি চাহিদা পূরণ করবে কিনা, শরীরের যে ভিটামিনের ঘাটতি আছে সেটা পূরণ করবে কিনা, সেটা তার শরীরে কোনো ধরনের বিক্রিয়া করবে কিনা, তার কোনো ক্ষতি করবে কিনা, এই প্রত্যেকটা জিনিস মাথায় রেখে আমাদের কী করতে হবে, রোগীর পথ্য নির্বাচন করতে হবে। তাহলে পথ্য যে নির্বাচন করবো সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার সাথে রোগীর সুস্থতা অসুস্থতা জড়িত, অর্থাৎ পথ্যটা যদি ভালো হয় তাহলে রোগী খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো যে আবার আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, কোনো বিশেষ খাদ্যে কিন্তু রোগীর অ্যালার্জি থাকতে পারে। ঠিক আছে, এখন তোমরা যখনই রোগীর পথ্য নির্বাচন করবে আগে জেনে নিবে যে তার কোন খাদ্যে অ্যালার্জি আছে, কোনো খাদ্যের সমস্যা আছে কিনা, কোনো জিনিসের হজমের সমস্যা হয় কিনা, এইসব সমস্যাগুলো জেনে তারপর তার জন্য কী করতে হবে, রোগীর পথ্য নির্বাচন করতে হবে। এরপরে আমরা পাঠ 2-এ, এটা হচ্ছে বিভিন্ন রোগের পথ্য, অর্থাৎ বিভিন্ন রোগ অনুযায়ী আমরা কীরকম পথ্য নির্বাচন করবো। আমরা কিন্তু সব রোগের জন্য, সব রোগ এবং সব রোগের জন্য কিন্তু এক রকমের পথ্য হবে না। প্রথমেই আমি বলেছি বয়স ভেদে কিন্তু পথ্যর কী হয়, ভ্যারিয়েশন হয়, অর্থাৎ ছোট বাচ্চাদের জন্য একরকম হবে, মধ্যবয়স্কদের জন্য একরকম হবে, বয়স্কদের জন্য একরকম হবে। আবার অ্যালার্জি সমস্যা থাকলে সেটার জন্য আলাদা করে করতে হবে। তারপরে হচ্ছে ওষুধ, সে কোন ওষুধ খায়, হ্যাঁ এই ওষুধের সাথে এই খাবারটা যাবে কিনা, তারপরে খাবারটা সে হজম করতে পারবে কিনা, এই খাবারটা তার দেহের পুষ্টি চাহিদা পূরণ করতে পারবে কিনা, কতটুকু পূরণের সহায়ক হবে, এই জিনিসগুলো খেয়াল রেখে দেহের কি আমাদের খাবারের তালিকাটা করতে হবে বা রোগীর পথ্য নির্বাচন করতে হবে। তারপরে এটা যেমন আছে তেমনি কিন্তু বিভিন্ন রোগের জন্য বিভিন্ন রকম পথ্য। জ্বরের রোগের জন্য একরকম পথ্য হবে, আবার আমাশয় ডায়রিয়া রোগের জন্য কিন্তু আলাদা রকম পথ্য হবে। তারপরে হচ্ছে অন্যান্য বিভিন্ন জটিল রোগের জন্য কিন্তু আরও অন্যরকম পথ্য নির্বাচন করতে হবে। তাহলে প্রথমেই আমাদের এখানে বিভিন্ন রোগের পথ্যের মধ্যে যে জিনিসটা আছে জ্বর এবং ডেঙ্গু জ্বরের পথ্য, অর্থাৎ জ্বর এবং ডেঙ্গু জ্বরে যারা আক্রান্ত ওই রোগীদের পথ্যটা কীরকম হবে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। এখন দেখো, জ্বর নিয়ে যদি আমরা বলি, জ্বর কিন্তু আসলে নিজে কোনো রোগ না। জ্বরটা হচ্ছে সাধারণত কোনো ভাইরাস বা অন্য কোনো সংক্রমণের ফলে দেহে যে রোগ সৃষ্টি হয় বা দেহের যে রোগের সৃষ্টি হচ্ছে, এই রোগের লক্ষণ হিসেবে প্রথমত আমাদের শরীরে জ্বর আসে। অর্থাৎ অন্য কোনো ভাইরাস যদি আমাদের শরীরে আক্রমণ করে বা অ্যাটাক করে, সেইটার প্রথম লক্ষণ হিসেবে প্রকাশ পাবে জ্বর। জ্বরের সাথে কী হয়, মাথা ব্যথা, মাথা ঘোরানো, বমি বমি ভাব, খাবারে অরুচি, হ্যাঁ ইত্যাদি ধরনের লক্ষণ থাকতে পারে। জ্বরে শরীর থেকে কী হয়, প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়, এছাড়া যথেষ্ট পরিমাণে শক্তিরও ক্ষয় হয়। তাই জ্বর হলে পানি এবং শক্তির চাহিদা স্বাভাবিকভাবে কী হয়, বেড়ে যায়। দীর্ঘদিন জ্বরে ভুগলে শক্তি এবং পানির চাহিদার পাশাপাশি অন্যান্য পুষ্টি উপাদানের চাহিদাটাও কী হয়, বেড়ে যায়। এখন ডেঙ্গু জ্বর এডিস মশার মাধ্যমে সংক্রমিত একটা ভাইরাসজনিত জ্বর। ডেঙ্গু জ্বর হলে দেহের তাপমাত্রা স্বাভাবিকভাবেই কী হবে, অনেক বৃদ্ধি পাবে, অনেক বেশি হতে পারে। সেই জন্য কী হয়, যে কোনো জ্বরের মতো ডেঙ্গু জ্বরও শরীরের জন্য পানি এবং শক্তির চাহিদা বেড়ে যায়। সেই সাথে প্রোটিনের চাহিদা বৃদ্ধি পায় এবং দেহে ভিটামিন ও খনিজ লবণের চাহিদাও বাড়ে। তাহলে দেখা গেছে যে এই জ্বরের কারণে আমাদের দেহ থেকে কিন্তু অনেক কিছু পড়ে যাচ্ছে, অনেক কিছুর ঘাটতি দেখা যাচ্ছে, এবং এই ঘাটতিটা পূরণ করার জন্য, এই পুষ্টির চাহিদাটা পূরণ করার জন্য আমাদেরকে জ্বরের রোগের জন্য কী করতে হবে, আলাদা রকম একটা পথ্য নির্বাচন করতে হবে। সেখানে অবশ্যই কোনটা যে জিনিসটার বেশি ঘাটতি হয়
যেমন কি হয় যে পানির চাহিদাটা বেড়ে যায় শরীরে, এই পানির চাহিদাটা পূরণের জন্য পানি জাতীয় খাবার বা পানি আমাদের লিস্টে রাখতে হবে। এখন পথ্যের ধরনটা, অর্থাৎ এই যে জ্বরের রোগী এদের যে নানা রকম সমস্যা হয়, নানা রকম ঘাটতি হয়, সেই ঘাটতিটা পূরণের জন্য আমাদের পথ্যের ধরনটা কীরকম হবে, কী কী সংযুক্ত করতে হবে, কী কী বাদ দিতে হবে, এই জিনিসটা এখন আমরা এখানে আলোচনা করব। পথ্যের ধরনটা কেমন হবে দেখো, যদি উচ্চ শক্তিদায়ক আমরা কী কী সংযুক্ত করবো সেটা আমি বলছি। উচ্চ শক্তিদায়ক অর্থাৎ হাই ক্যালোরি হাই প্রোটিনযুক্ত খাবার আমাদের খাবারের তালিকায় যোগ করতে হবে, এবং কী হবে ফ্যাটযুক্ত খাবারগুলো আমাদের খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে। সব খাবারই খাওয়া যাবে, তবে হজমে যদি সমস্যা হয় তাহলে লঘুকাক জাতীয় খাদ্য কী করতে হবে, গ্রহণ করতে হবে। শরীরের তাপমাত্রা যদি খুব বেশি হয় তাহলে আঁশযুক্ত খাদ্য নরম করে রান্না করে ভাত, খিচুড়ি বা পিসমাছ, নরম অল্প আঁশযুক্ত সবজি, আলু দেওয়া যাবে, ঠিক আছে। এছাড়াও নরম সুজি, পুডিং, কলা, পেঁপে ইত্যাদি এইসব খাবার কী হবে, খাওয়া যাবে। তারপরে হচ্ছে প্রোটিনের চাহিদা মেটানোর জন্য আমরা কোন খাবারগুলো গ্রহণ করতে পারি। প্রোটিনের চাহিদা পূরণের জন্য আমরা দুধ, ডিম, কম তেলযুক্ত মাছ, মুরগি, ডাল ইত্যাদি দেওয়া যেতে পারে। এবং ডেঙ্গু জ্বর হলে সেখানে কী হয় যে প্রোটিনের চাহিদাটা বেড়ে যায়। যথেষ্ট পরিমাণে পানীয় খাবার যেমন দুধ, শরবত, ফলের রস, ডাবের পানি, এগুলো হচ্ছে কি দেখেন পানির চাহিদাটা পূরণ করবে। তারপরে হচ্ছে স্যুপ ইত্যাদি খাবার আমরা কী করতে পারি, জ্বরের রোগীকে দিতে পারি, এতে করে সে খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। তারপরে হচ্ছে টক জাতীয় খাবার, টক জাতীয় ফল যেমন আমলকি, লেবু, জাম্বুরা ইত্যাদি খাবার কিন্তু দেওয়া যেতে পারে রোগীর মানে জ্বরের রোগীকে। তারপরে হচ্ছে জ্বর যদি বেশি হয় তাহলে 2-3 ঘন্টা পর অল্প অল্প করে তাকে খাবার দিতে হবে, কারণ জ্বর হলে স্বাভাবিকভাবেই কী হয় যে তার খাবারের রুচিটা কিন্তু চলে যায়, বারবার বমি হয়, মাথা ঘোরানো, মাথা ব্যথা, এই সময় তার খেতে ইচ্ছে করবে না। সেই জন্য 2-3 ঘন্টা পর পর অল্প অল্প পরিমাণে তাকে খাবার দিতে হবে। খাবার যদি গ্রহণ না করে তাহলে সে কিন্তু শরীরে শক্তি পাবে না, দুর্বল হয়ে যাবে, এতে করে রোগ সারার পরিবর্তে সে আরও বেশি দুর্বল হয়ে যাবে এবং জটিলতা বেড়ে যাবে। তারপরে হচ্ছে কী কী খাবার বাদ দিতে হবে, তো জ্বরের রোগীর লিস্ট থেকে আমরা কোন কোন খাবারগুলো বাদ দিয়ে দেবো। প্রথমত হচ্ছে মাখন, ঘি এবং বেশি তৈলাক্ত খাদ্য, সেটা আমাদেরকে খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে। তারপরে হচ্ছে ডিপ ফ্রাইড যে খাবারগুলো আছে, অর্থাৎ বেশি তেলে যে ভাজা খাবারগুলো, সমুচা, সিঙ্গারা এই জাতীয় খাবারগুলো আমাদেরকে লিস্ট থেকে বাদ দিতে হবে। তারপর হচ্ছে অতিরিক্ত মশলাযুক্ত বা আঁশযুক্ত যে খাবারগুলো আছে সেটাও আমাদেরকে খাবারের লিস্ট থেকে বাদ দিতে হবে। তারপরে হচ্ছে বেকারির খাবার যেমন পেস্ট্রি, কেক এই জাতীয় হেভি খাবারগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। সফট ড্রিঙ্কস এই খাবারগুলো বাদ দিতে হবে। এখন এটাগুলো হচ্ছে জ্বরের রোগীর পথ্যটা কেমন হবে, কোন কোন খাবারগুলো তারা গ্রহণ করতে পারবে, কোন খাবারগুলো তাদেরকে বর্জন করতে হবে সেটা। এখন জ্বরের রোগীর পথ্যের সাথে কিন্তু ডায়রিয়া বা আমাশয়ের রোগীর পথ্য মিলবে না। জ্বরের রোগীর পথ্য একরকম হবে, ডায়রিয়া বা আমাশয়ের রোগীর পথ্যটা কিন্তু অন্যরকম হবে। এখন ডায়রিয়া হলে সাধারণত কী হয়, খাবার এবং পানির মাধ্যমে পরিপাক তন্ত্রে জীবাণুর সংক্রমণের ফলে কিন্তু ডায়রিয়া ও আমাশয় হয়ে থাকে। শিশুরাই প্রথমত এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে, তবে বড়রাও এই রোগে আক্রান্ত হতে পারে। কিন্তু ডায়রিয়া হলে পাতলা মল নির্গত হয়, সাথে জ্বর, বমি বমি ভাব, পেটে ব্যথা থাকতে পারে। যেহেতু এই রোগের কারণে পরিপাক তন্ত্র কী হয়, সরাসরি আক্রান্ত হয় এবং পাতলা পায়খানার কারণে শরীর থেকে কী হয় যে পানি এবং লবণ বের হয়ে যায়। তাই পথ্য পরিকল্পনার সময় অবশ্যই আমাদেরকে খাবারে বেশি পরিমাণে পানি এবং আমাদের শরীর থেকে যে লবণটা বের হয়ে যায় সেটা আমাদেরকে অ্যাড করতে হবে। এটার জন্য আমাদেরকে বেশি পরিমাণে স্যালাইন খেতে হবে, অর্থাৎ যদি কেউ এই রোগে আক্রান্ত হয় তাহলে তাকে একটু পরপর ঘন ঘন খাবার স্যালাইন খেতে হবে, এবং এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমাদের পথ্য নির্বাচন করতে হবে। তাহলে ডায়রিয়া এবং আমাশয় রোগের ক্ষেত্রে স্যালাইনের পাশাপাশি আমাদেরকে নরম এবং তরল খাবার, পাতলা খাবার তাদেরকে দিতে হবে। আমাশয় হলে কি হয় যে নরম ও পাতলা মলের সাথে নির্গত হয় হচ্ছে মিউকাস, এবং কখনো কখনো কি হয় এটা যদি একদম মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন রক্তও যেতে পারে। এই ক্ষেত্রে কি হয়, পেট কামড়ানোর মতো একটা ব্যথা অনুভূত হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের রোগীর কিন্তু পথ্যটা খুবই চিন্তা ভাবনা করে তারপর নির্বাচন করতে হবে। এখন এই ডায়রিয়া এবং পাতলা পায়খানা যাদের হয় তাদের ক্ষেত্রে পথ্যের ধরনটা কেমন হবে। এখন দেখো, ডায়রিয়া হলে বা পাতলা পায়খানার কারণে শরীরে আমরা জানি যে পানি এবং লবণের ঘাটতি হয়, সে কারণে স্যালাইন রাখতে হবে, পাতলা খাবার। তারপরে হচ্ছে চালের গুঁড়ার স্যালাইন আমরা রান্না করে দিতে পারি। এটার কারণ মানে চালের গুঁড়ের স্যালাইন এবং হচ্ছে নর্মাল স্যালাইন, এই দুইটা হচ্ছে প্রথম খাবার। এটা যদি দেই তাহলে রোগীর কী হবে, পানির চাহিদাটা পূরণ হয়ে যাবে এবং ডিহাইড্রেশনের ফলে তাদের যে সমস্যাগুলো হয় সেটা হবে না। এবং এমনও হয় মাঝামাঝি যে ডিহাইড্রেশনের ফলে কিন্তু মানুষ মৃত্যুবরণও করতে পারে। তারপরে হচ্ছে যে সকল শিশুরা
যেহেতু শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হয়, যে সকল শিশুরা মায়ের দুধ খায়, এই অবস্থায় কোনোভাবে তাদেরকে মায়ের দুধ খাওয়া বাদ দেওয়া যাবে না। সেটার পাশাপাশি তাদেরকে একটু পরপর খাবার স্যালাইন দিতে হবে। তারপরে হচ্ছে ডায়রিয়া আমাশয়ের প্রকোপ যদি খুব বেশি না হয় তাহলে সে স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারে, স্বাভাবিক খাবারের পাশাপাশি সে স্যালাইন কন্টিনিউ করে যাবে। তারপরে হচ্ছে ডায়রিয়ার প্রকোপে যদি মানে বেশি হয়ে যায়, স্বাভাবিক খাবার যদি সে খেতে না পারে, তাহলে স্যালাইনের পাশাপাশি সে খুব নরম ভাত, ডিমের সাদা অংশ, কলা, ডাবের পানি ইত্যাদি খেতে পারবে। সেই সাথে কাঁচা কলা এবং পাকা কলা, এই দুইটাই হচ্ছে কিন্তু ডায়রিয়া রোগের জন্য ঔষধি ফল এবং সবজি। কাঁচা কলাকে আমরা সবজি হিসেবে গ্রহণ করতে পারবো, কাঁচা এবং পাকা কলাকে কি ফল হিসেবে গ্রহণ করতে পারবো। এর সাথে হচ্ছে থানকুনি পাতা, থানকুনি পাতাটা কিন্তু ডায়রিয়া বা আমাশয় রোগীর জন্য এখানে ঔষধি হিসেবে কাজ করে থাকে, অর্থাৎ ভেষজ ঔষধি হিসেবে কাজ করে। এটা হচ্ছে ডায়রিয়া বা আমাশয় রোগীর কোন কোন পথ্য আমরা দিব তাদের। এখন হচ্ছে কোন কোন পথ্যগুলো বাদ দিতে হবে, অর্থাৎ এই রোগীদের ক্ষেত্রে কোন কোন খাবারগুলো তাদেরকে একবারেই খাওয়ানো যাবে না, খেলে তাদের সমস্যা হবে। এই ক্ষেত্রে দুধ, তৈলাক্ত খাদ্য, ডাল, বাদাম, খুব বেশি আঁশযুক্ত শাকসবজি, ফল, এছাড়াও শুকনা ফল, মিষ্টি এবং মশলাযুক্ত খাবারগুলো অবশ্যই পরিহার করতে হবে, এগুলো তাদেরকে দেওয়া যাবে। সেই সাথে আছে সফট ড্রিঙ্কস অথবা ঘন ফলের রস, এগুলো তাদেরকে ওই আমাশা বা ডায়রিয়ার সময় এই জিনিসগুলো তাদেরকে পরিহার করতে হবে। তারপরে হচ্ছে ডিপ ফ্রাইড খাবার, যেমন হচ্ছে সিঙ্গারা, সমোসা, চিকেন ফ্রাই, এই টাইপের যে খাবারগুলো আছে পেট খারাপ হলে এগুলো কখনোই খাওয়া যাবে না। তারপরে হচ্ছে বেকারির খাবার, যেমন পেস্ট্রি, কেক, অর্থাৎ এই হেভি টাইপের খাবারগুলো, এই অয়েলি ফুডগুলো, এগুলো তোমাদেরকে পরিহার করতে হবে। তাহলে পার্ট 1 এবং 2 এর মধ্যে যেটা ছিল, প্রথমেই হচ্ছে আমরা যেটা আলোচনা করলাম রোগীর পথ্য কি, পথ্যর গুরুত্ব, পথ্য নির্বাচন ও পরিকল্পনা। তারপরে হচ্ছে রোগের বিভিন্ন রোগের পথ্য, অর্থাৎ কোন রোগ হলে কোন কোন খাবারগুলো আমরা তাদেরকে বেশি পরিমাণে দেব, কোন কোন খাবারগুলো বর্জন করব। তাহলে আশা করি যে এতক্ষণ তোমরা আমার আলোচনা থেকে কিছুটা হলেও এই জিনিসগুলো জানতে পেরেছো। তোমাদের বাকি যে পার্ট আছে 3 এবং 4, এটা আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে দিয়ে দেব। তাহলে আজকে যে পর্যন্ত বুঝিয়েছি এই পর্যন্ত তোমরা ক্লাসটা দেখো এবং বোঝো। যদি কোনো সমস্যা হয় সেটা অবশ্যই আমাদেরকে জানাবে। সেই পর্যন্ত আগামী ক্লাসে বাকি চ্যাপ্টারগুলো বা বাকি যে 2টা পার্ট আছে সেটা নিয়ে আলোচনা করার আগ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।